নমস্কার, আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। প্রাপকদের হাতে আবাস যোজনার অর্থ 26-এর ভোটের আগে আরও 16 লক্ষকে দেওয়ার ঘোষণা মমতার। জেল থেকে তুলে জোকায় সকালে স্বাস্থ্য পরীক্ষা কালীঘাটের কাকুর, কিভাবে কাটবে রাত। এক দেশ এক ভোট বিল পেশের দিনই অনুপস্থিত দলের 20 সাংসদকে নোটিশ বিজেপির। মরলে সিংহের মতো মরব, এক পাও পিছু হটব না, বললেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। ভর সন্ধে মহিলাকে গুলি করে খুন, গণপিটুনিতে মৃত্যু, হামলাকারী যুবকের উত্তেজনা আলিপুরদুয়ারে। নতুন সিগারেট খেতে শিখলে যা হয়, ফিরাদের সমালোচনা করায় দলের বিধায়ককে ধুয়ে দিলেন মদন। তৃণমূল নেতা কর্মীদের দাদাগিরি, আর তার শিকার হলেন মা ও মেয়ে। জমি দখল করার জন্য মা ও মেয়েকে গণধর্ষণের চেষ্টা। 2012 থেকে রেশনে কারচুপি, তৈরি 4000 ভুয়ো রেশন কার্ড, অথচ জানে না সরকার। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের বাংলা সংবাদ চ্যানেলটিকে। আসছে খবরের বিস্তারিত নিয়ে। আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। বকেয়া সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি লোকসভা নির্বাচনের আগেই দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন মিটতেই শুরু হয় সমীক্ষা। তারপর আজ মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে সেই টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়েই সাংবাদিক বৈঠক করেন। এভাবেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। আজ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। প্রথম দফায় 60,000 টাকা দেওয়া হচ্ছে, পরের কিস্তিতে আরও 60,000 দেওয়া হবে। এমনকি 2026 সালের আগে আরও 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ মঙ্গলবার বাংলা আবাস যোজনায় বা বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের 12 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল প্রথম কিস্তির 60,000 টাকা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হলো। আর যে 16 লক্ষের বাড়ি বাকি রইল, সেটাও 2026 সালের আগে আমরা 2 দফা করে দেব। আগামী বছরের মে থেকে জুন মাসে প্রথম 8 লক্ষ এবং ডিসেম্বরে বাকি 8 লক্ষ বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার। আমরা কথা দিয়েছি, তাই সেই কথা রাখলাম। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ প্রাপ্য টাকা দিচ্ছে না। অন্যদিকে এদিন নবান্ন সভাঘরে প্রতীকী হিসাবে 42 জন সুবিধাভোগীর হাতে চেক এবং স্মারকপত্র তুলে দেন। 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তার আগে এই ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আবাসে 1 নম্বর থাকা সত্ত্বেও গত 3 বছরে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। বাংলার গরিব মানুষরা বঞ্চিত হয়েছেন, তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব কথা দিয়েছিলাম। আমরা কথা দিয়ে তা রাখতে জানি। রাজ্য কথা দিলে কথা রাখে। রাজ্যের মোট 14,773 কোটি টাকা খরচ হবে। 100 দিন ঐক্যশ্রী, ওবিসি, গ্রামীণ রাস্তার টাকা পাইনি, সব বন্ধ। আমরা তারপরেও থেমে নেই, পথশ্রী প্রকল্প করছি। 100 দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। এছাড়া আবাস প্রকল্পে বাংলার 45,69,000 মানুষের পাকা বাড়ি তৈরি করেছে রাজ্য সরকার। 40 লক্ষ বাড়ি বাকি ছিল। এই দফায় 12 লক্ষ বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য। বাকি 28 লক্ষ যে 2025 সালের মধ্যে শেষ হয়ে যাবে, তা স্পষ্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর কথায়, আজকে একটা ঐতিহাসিক দিন। রাজ্য সরকার তার নিজের ক্ষমতায় সম্পূর্ণ নিজের টাকায় এই বাড়ি করে দিচ্ছে। স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে। আমরা ভিক্ষে চাই না, ন্যায্য অধিকার চাই। এই প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে 24,000 কোটি টাকা পায় বাংলা, কিন্তু তা পাইনি। আমাদের যা আছে তাই দিয়েই করছি। গত 3 বছরে 69টি টিম পাঠিয়েছে কেন্দ্র। যা চেয়েছে তাই দিয়েছি, তাও কোনো লাভ হয়নি। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গেল সিবিআই। মঙ্গলবার রাত 9:30 নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রবেশ করেছে। রাতেই কালীঘাটের কাকুকে হেফাজতে নিতে পারবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার আদালতের নির্দেশের পরেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণকে হেফাজতে নিতে জেলে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। এর আগে আদালত বারবার সুজয় কৃষ্ণকে সশরীরে হাজির করানোর কথা বলেছে, যদিও অসুস্থতার কারণে তাকে হাজির করানো যায়নি। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তিনি অসুস্থ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অন্য হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে তাদের।
কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হতে পারে। সেক্ষেত্রে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হতে পারে কালীঘাটের কাকুর। কিন্তু আদালতের নির্দেশ মাফিক মেডিকেল বোর্ড এখনো গঠন করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে বুধবার সকাল পর্যন্ত সিবিআই অপেক্ষা করবে নাকি রাতেই কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নেবে, সেটাই এখন দেখার। বস্তুত নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ, কিন্তু তিনি প্রেসিডেন্সি জেলেই রয়েছেন। জেলের হাসপাতালে চিকিৎসা চলছে তার। সোমবার ভার্চুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির করানো হয়েছিল। তখন তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। মঙ্গলবার সুজয় কৃষ্ণকে বসে হাজিরা দিতে দেখা গিয়েছে। 21শে ডিসেম্বর পর্যন্ত তাকে সিবিআই হেফাজতে পাঠিয়েছেন বিচারক। বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে সুজয় কৃষ্ণের মামলার শুনানি ছিল। অভিযুক্তকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল শুনানিতে। তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন, যদিও সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে তাকে নিজেদের হেফাজতে চায়। সেই আবেদন মেনে আগামী 21শে ডিসেম্বর পর্যন্ত সুজয় কৃষ্ণকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে বিচার ভবন। বিচারকের নির্দেশ, সুজয় কৃষ্ণকে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ভর্তি করানোর পরে সেখানে মেডিকেল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টার জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন তিনি। তবে সিবিআই যখন জেরা করবে তখন আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন না তিনি। লোকসভার শীতকালীন অধিবেশনে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনতে মরিয়া হয়েছে বিজেপি। তাই মঙ্গলবার পার্লামেন্টে পেশ করা হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট বিল। কিন্তু এক দেশ এক ভোট বিল পেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে লোকসভায় উপস্থিত হলেন না এনডিএর 20 জন সাংসদ। কেন্দ্রের আনা এই বিল নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার লোকসভায় ভোটাভুটি পর্বের আয়োজন করা হয়, কিন্তু সেখানে হাজির ছিলেন না 20 জন সাংসদ। যদিও আগে থেকে এই গুরুত্বপূর্ণ সময় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছিল বিজেপি, কিন্তু তাও যেসব সাংসদরা এদিন উপস্থিত ছিলেন না তাদের নোটিশ দিতে চলেছে বিজেপি বলে সূত্রের খবর। যদিও এর ফলে ভোটাভুটিতে কোনো রকম অসুবিধা হয়নি, কারণ এদিন এক দেশ এক ভোট বিলের পক্ষে ভোট পড়েছে 269 জন সাংসদের। পাশাপাশি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন 198 জন বিরোধী সাংসদ। উল্লেখ্য, যে কোনো রকম সংবিধান সংশোধনী পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এদিন অবশ্য সাংসদের অনুপস্থিতিতেই বিলের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়নি। তবে এই ঘটনাটি কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। বিরোধীদের দাবি, ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে বিজেপির বহু সদস্যই সমর্থন করেনি, আর যার ফলেই এর বিরোধিতা করতেই অনুপস্থিত থেকেছেন তারা। এদিকে বিল সংসদে পেশ হতেই তার তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনসিপির সুপ্রিয়া সুলে, কংগ্রেসের মনীষ তিওয়ারি, সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব প্রমুখ। এমনকি এই বিলকে সংবিধানের মৌলিক কাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ। তবে বিরোধীদের আপত্তিদের মধ্যেই এদিন এক দেশ এক ভোট বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। পাশাপাশি বৃহত্তর আলোচনার জন্য এই বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে খবর। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তিনি। যখন চিন্ময় কৃষ্ণের অন্য এক আইনজীবী আক্রান্ত হয়েছেন তখন ভয় না পেয়ে ধৃত সন্ন্যাসীর জামিনের পক্ষে সওয়াল করেছেন তিনি। বাংলাদেশের প্রবীণ সেই আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন, রয়েছেন ব্যারাকপুরে। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি এবং কার্তিক মহারাজ। মাস্টারেক আগে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। চিন্ময় কৃষ্ণের এক আইনজীবী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে ধৃত সন্ন্যাসীর হয়ে সওয়াল করছেন বছর 88 রবীন্দ্র ঘোষ। আক্রান্ত হওয়ার ভয় পাননি। ব্যারাকপুরে ছেলের বাড়িতে বসে প্রবীণ আইনজীবী বললেন, আমি জানি আমাদের প্রাণ সংশয় রয়েছে, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শেষ পর্যন্ত লড়ব, এক পাও পিছনে যাব না। আমাদের প্রথম চিন্তা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে। চট্টগ্রাম আদালতে মুক্তি না পেলে হাইকোর্ট যাব, সেখানে না হলে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যাব। বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বারবার ইউনুস প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত। বাংলাদেশের প্রবীণ আইনজীবী সে কথাই ফের বললেন, বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করতে পদক্ষেপ করার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানালেন। চিকিৎসার জন্য ভারতে এসেছেন জানিয়ে তিনি বলেন, 27শে ডিসেম্বর নাগাদ ফিরে যাব। 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিনের মামলায় ফের সওয়াল করবেন তিনি। প্রবীণ আইনজীবীর সঙ্গে দেখা করার পর অর্জুন সিং বলেন,
বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, তাদের বাঁচাতে হবে। তার জন্য যা করা দরকার সেই পদক্ষেপ করতে হবে ভারতকে। বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। পাকিস্তানকে ঠান্ডা করে দিয়েছেন মোদিজি, তিনি সবই পারেন। সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। ভারত সরকারকে বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন কার্তিক মহারাজও। চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করার জন্য রবীন্দ্র ঘোষকে ধন্যবাদ জানান কার্তিক মহারাজ। অন্যদিকে কৌস্তব বাগচি বলেন, চিন্ময় কৃষ্ণের হয়ে যাতে কোনো আইনজীবী দাঁড়াতে না পারেন তার জন্য তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, মৌলিক অধিকার খর্ব হচ্ছে। ভর সন্ধে আলিপুরদুয়ার শহরে উত্তেজনা। বাইকে করে এসে এক মহিলাকে গুলি করে খুন করলো এক যুবক। কিছুটা দূরে সে আবার গুলি চালালে আরো একজন জখম হন। অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আলিপুরদুয়ার শহরের 13 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, এক যুবক বাইকে করে আলিপুরদুয়ার সমাজপাড়ায় এসে কৌশিলা মাহাতো নামে এক মহিলার মাথায় গুলি চালায়। এই ঘটনার পর স্থানীয়রা চিৎকার শুরু করে। ওই যুবক বাইকে করে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। বাসিন্দারা যুবকের পিছু ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় ওই যুবক ইট খোলায় ফের একটা গুলি চালায়। তাতে এক যুবক গুলিবিদ্ধ হয়। তখনই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে ফেলে। এদিকে গুলিবিদ্ধ মহিলাকে আলিপুরদুয়ার হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এক গুলিবিদ্ধ যুবক আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি। যে যুবক গুলি চালিয়েছিল তাকে স্থানীয় বাসিন্দারা মারধর করে। মারধরে গুরুতর জখম হয় সে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসডিপিও শ্রীনিবাস এমপি। তিনি এ ব্যাপারে কিছু জানাতে চাননি। কী কারণে গুলি চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু মন্তব্য নিয়ে বিতর্ক। সেই বিতর্কে ফিরহাদকে আক্রমণ করেন তৃণমূলেরই দুই হুমায়ুন কবির। একজন ভরতপুরের বিধায়ক, অন্যজন ডেবরার। ফিরহাদের সমালোচনা করায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দিন তিনেক আগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন, আমরা বাংলায় 33%, কিন্তু দেশে আমরা 17%। আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। তার এই মন্তব্যের সমালোচনা করেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন আইপিএস অফিসার লেখেন, জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনে চাইয়ে হুজুর হাকিমজি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। ফিরহাদকে নিয়ে এই মন্তব্যের জন্য ডেবরার বিধায়ককে আক্রমণ করলেন মদন মিত্র। বলেন, যখন নতুন কেউ সিগারেট খেতে শেখে সে রাস্তায় সিগারেট ফুঁকতে ফুঁকতে যায়। কখন বাবার সামনে ফুঁকছে, কখন কাকার সামনে ফুঁকছে, খেয়াল থাকে না। তেমনি যারা পার্টিতে নতুন, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তারা যখন তখন কোনো একটা কথা বলে দলের সামনের সারিতে আসতে চান। এরপরে তিনি বলেন, তৃণমূলের কোনো বর্ষিয়ার নেতা কিন্তু ফিরহাদ মন্তব্য নিয়ে কিচ্ছু বলেননি। সৌগত রায়, মনীশ গুপ্ত, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কেউ কিছুই বলেননি। দল যা বলার বলে দিয়েছে। তবে ফিরহাদ হাকিমের এমন মন্তব্য না করলেই ভালো হতো বলে মনে করছেন কামারহাটির বিধায়ক। বলেন, মন্তব্যটা ভালো হয়নি, কিন্তু কোন পরিস্থিতিতে বেরিয়ে গিয়েছে সেটা দেখতে হবে। তবু মনে করি ববি সিনিয়র ছেলে, এরকম না বললেই ভালো হতো। ফিরহাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ববি আদ্যপান্ত ধর্মনিরপেক্ষ। কিছু একটা বলতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। সিনেমায় বারবার রিটেক কাট হয়, আমাদের তো সেই সুযোগ নেই, আলটপকা বেরিয়ে গিয়েছে। এটাকেই উপেক্ষা করাই ভালো। মালদাতে তৃণমূল নেতা কর্মীদের দাদাগিরি, আর তার শিকার হলেন মা ও মেয়ে। এমনই ঘটনার সাক্ষী থাকলো গাজল। যা জানা যাচ্ছে, মা ও মেয়েকে জমির মধ্যে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি এখানেই শেষ নয়, গণধর্ষণের চেষ্টা পর্যন্ত করা হয়। নিজেদের প্রাণ বাঁচাতে ঘর ছাড়া মা মেয়ে। বারবার অভিযোগ জানিয়েও পুলিশ কাউকে গ্রেফতার করেনি, তাদের নিরাপত্তাও দেয়নি। তাই এবার বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ তারা। মালদার গাজলের দেওতলার ঘটনা। এখনো মা ও মেয়ে উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। অভিযোগ, বিধবা মহিলার 4 বিঘা জমি দখল করে নেওয়ার চেষ্টা করে তৃণমূলের জমি মাফিয়ারা। দীর্ঘদিন ধরেই তার জমিতে নজর ছিল অভিযুক্তদের, কিন্তু সুযোগ না পাওয়ায় তারা এই ঘটনা ঘটায়। জমি দখল করতে গিয়ে যখন তারা বাধার মুখে পড়ে, তখনই মা ও মেয়েকে জমির মধ্যে বিবস্ত্র করে মারধর করে অভিযুক্তরা। এমনকি গণধর্ষণ করারও চেষ্টা করে। সেই সময় এক আইনজীবী যাচ্ছিলেন ওখান দিয়েই। তিনি আরও স্থানীয়দের জোগাড় করে ওই মা ও মেয়েকে উদ্ধার করেন। এরপর তারা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ, কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
ওই মা মেয়ের অভিযোগ, পুলিশ নিতান্তই খেলার ছলে নিয়েছে এই অভিযোগ, কোনো রকম কোনো সক্রিয় ভূমিকা পালন করতে পারেনি। তাই আজ তারা বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আবারও রেশন দুর্নীতি, এবার ঘটনাস্থল মালদা। নকল রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুট করার অভিযোগ। আর এই দুর্নীতি চলছে সেই 2012 সাল থেকে। 2012 থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 4000-এর বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ বলেই অভিযোগ। প্রায় 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন ওই রেশন ডিলার। কালিয়াচক 3 নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবোনা এলাকার বাসিন্দার রেশন ডিলারের বিরুদ্ধে এর আগে উঠেছে রেশনে কারচুপি করার অভিযোগ। এ নিয়ে সোজা জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করলেন গ্রাহকরা। খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গ্রাহকরা দেখতে পান তাদের নামে তৈরি রয়েছে একাধিক রেশন কার্ড। যাদের বাড়িতে রয়েছেন 4 জন সদস্য, তাদের নামে তৈরি হয়েছে 8টি রেশন কার্ড। এমন ব্যাপক দুর্নীতির তদন্তের দাবিতে মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীদের একাংশ। যদিও ওই রেশন ডিলারের পরিবার বলছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি তদন্ত করে দেখা হোক। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি জানাচ্ছেন তৃণমূল নেতাদের মদতেই ফুলে ফেঁপে উঠছেন রেশন ডিলাররা। এমন ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা পড়ছে প্রতিদিন, তবে তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আজকের মতন খবর এই পর্যন্তই, ধন্যবাদ।